মাটির নিচে 85 মিটার বা 280 ফুট গভীর পর্যন্ত বিস্তৃত সুপরিকল্পিত এক বিরাট শহর, তাও আবার প্রায় 3000 বছরেরও আগে তৈরি। ভাবা যায় কত উন্নত ছিল তখনকার প্রযুক্তিবিদ্যা। আমরা হরপ্পা মহেঞ্জোদারো থেকে জেনেছি যে প্রাচীন সভ্যতাগুলো কত উন্নত ছিল, কত সুপরিকল্পিতভাবে তখন নগর তৈরি করা হতো, যাকে বলে প্ল্যান্ড সিটি। কিন্তু মাটির 85 মিটার নিচে প্ল্যান্ট সিটি শুনেছেন কখনো? অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। আমি আজ আপনাদের নিয়ে যাব সেই প্রাচীন শহরে, যে শহরে প্রায় 20,000 মানুষ বসবাস করতেন। আপনার নেক্সট ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে কিন্তু এই প্রাচীন শহর। তুরস্কের প্রাচীন শহর এলেঙ্গুবু, বর্তমানে পরিচিতি ডেরিঙ্কু বা ডেরিঙ্কুও নাম। তুরস্ক বা তুর্কি পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতোলিয়া বা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে। তুরস্কের রাজধানী আঙ্কারা আনাতোলিয়াতেই অবস্থিত। তুরস্কের বাকি অংশের নাম পূর্ব বা তুর্কীয় থ্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত। ডেরিঙ্কুও ভূগর্ভস্থ শহর, তুরস্কের মধ্য আনাতোলিয়ার কাপাদোসিয়ায় অবস্থিত। মাটির নিচে প্রায় 280 ফুট গভীরে অবস্থিত এই শহরটি ছিল 18টি স্তর, বা বলা যায় চ্যানেলের সংখ্যা 18 তলা বিশিষ্ট। এখনো পর্যন্ত খনন করা মাটির নিচে সবচেয়ে বড় শহর এটি। এই স্তরগুলো জুড়ে ছিল স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়াল, কবর সহ একটি সম্পূর্ণ শহর। প্রায় 20,000 মানুষের বাসযোগ্য করে তৈরি করা হয়েছিল এই শহর, আর প্রায় 1000 বছরের বেশি এটি ব্যবহার করা হয়। মজার বিষয় হলো ওই অঞ্চলে 200-র মতো এমন ছোট বড় আরো শহরের হদিশ পাওয়া গেছে। ধারণা করা হয় সবগুলো শহর টানেলের মাধ্যমে একসাথে যুক্ত ছিল, যেগুলোর দৈর্ঘ্য 100 মাইলেরও অধিক হবে। এই শহরের আবিষ্কারের কাহিনী তো মজার, জানেন? 1963 সালের দিকে এই শহরের উপরে বাস করা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজের বাড়িতেই মুরগি পালন করতেন। তিনি একবার বাড়ি সংস্কার করার সময় লক্ষ্য করলেন যে নতুন তৈরি হওয়া একটা ছিদ্র দিয়ে বা গর্ত দিয়ে তার মুরগিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। তাই তিনি ভালোভাবে অনুসন্ধানের জন্য ওখানে হালকা খোঁড়াখুড়ি করেন এবং লম্বা এক প্যাসেজের সন্ধান পান। তার বাড়ির দেওয়ালের পিছনে একটি রহস্যময় কক্ষ খুঁজে পেয়ে আগ্রহী হয়ে আরো খুঁড়লে সুড়ঙ্গটা আবিষ্কৃত হয়। তারপর যথারীতিভাবে লোক জানাজানি হয় এবং সরকারিভাবে খোঁড়াখুঁড়ি শুরু হয়, যার দৌলতে শহরের মাঝে শুকনো খাবার সংরক্ষণের স্থান, বিদ্যালয়, ঘুমানোর স্থান, আস্তাবল সহ সম্পূর্ণ এক সভ্যতার আবাসের তথ্য পাওয়া যায়। ভেবে দেখুন 3000 বছর আগেও মানুষ কত উন্নত ছিল। মাটির এত নিচে এত নিখুঁত এবং সুরক্ষিত শহর তৈরি, সেই সময়কার মানুষের উন্নত মানের ইঞ্জিনিয়ারিং শিল্পের পরিচয়ই দেয়। আসুন
জেনে নেওয়া যাক এই শহরের ইতিহাস সম্বন্ধে। বিভিন্ন যুগের ঐতিহাসিকদের মত অনুযায়ী কি জানতে পারি আমরা সেটা দেখা যাক। তুরস্কের আনাতোলিয়ায় 3300 ফুট উঁচু মালভূমিতে অবস্থিত কাপাদোসিয়া ছিল অগ্ন্যুৎপাতের জন্য বিখ্যাত। বর্তমানে কাপাদোসিয়া পৃথিবীর বিখ্যাত ট্রাভেল ডেস্টিনেশনগুলির মধ্যে কিন্তু একটা। কয়েক মিলিয়ন বছর আগে এই এলাকাটিতে প্রবল অগ্ন্যুৎপাত হয়েছিল। সমস্ত এলাকা ডুবে গিয়েছিল ছাই ও লাভায়। পরবর্তীকালে বছরের পর বছর ধরে এই ছাই ও লাভা পরিবর্তিত হয়ে রূপ নেয় নরম শিলা। আনাতোলিয়ার প্রাচীন অধিবাসীরা আবিষ্কার করেন এই শিলা খোদাই করে ঘরবাড়ি নির্মাণ করা সম্ভব। তারা সেই নরম শিলা খুঁড়ে ঘরবাড়ি তৈরি করা শুরু করেন আশ্রয়ের জন্য। মাটির নিচে তৈরি করেন শহর। কাপাদোসিয়াতে মাটির নিচে এমন বহু স্থাপনা খুঁজে পাওয়া গেছে, তবে এদের মধ্যে এই ডেরিংকুয়া হলো সবচেয়ে বিশাল ও গভীর। কারা ঠিক কোন সময়ে এই শহরটি নির্মাণ করেছিলেন তার সঠিক ইতিহাস জানা যায়নি, তবে খ্রিস্টপূর্ব 1600 থেকে 1200 অব্দে হিত্তিদের রাজত্ব ছিল আনাতোলিয়া। নানা দ্বন্দ্ব ও যুদ্ধের ফলে হিত্তিদি সাম্রাজ্য ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই এলাকায় বলকান থেকে ফ্রিজিয়ানদের আগমন ঘটে। কেউ কেউ ধারণা করেন এই ফ্রিজিয়ানদের আক্রমণের হাত থেকেই বাঁচার জন্য হিত্তিদিরা ডেরিংকুয়া নির্মাণ করেছিল। আর হিত্তিদিরা যদি এই শহর তৈরি করে থাকে তবে তারা তৈরি করেছিল খ্রিস্টপূর্ব 1200 অব্দের আগেই। আবার কিছু বিশেষজ্ঞ মনে করেন মাটির নিচের এই শহর খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দের মধ্যে ফ্রিজিয়ানরাই তৈরি করেছিল। পরবর্তীতে মিশরীয়, গ্রিক, আমেরিকান, সিরিয়ান লোকজনদের আবির্ভাব ঘটে কাপাদোসিয়ায়। ইতিহাসে লিখিতভাবে গ্রিক সেনা ও ইতিহাসবিদ জেনোফোনের লেখায় কাপাদোসিয়ার এসব ভূগর্ভস্থ শহরের কথা সর্বপ্রথম দেখতে পাওয়া যায়। তিনি বহুকাল ধরে এই অঞ্চলে ঘুরে বেরিয়েছিলেন। তার লেখা অ্যানাবেসিস নামক বইতে তিনি লিখেছেন, এখানকার ঘরগুলো ছিল মাটির নিচে। ঘরের প্রবেশের মুখগুলো কুয়োর মতো হলেও নিচে ছিল যথেষ্ট প্রশস্ত। গবাদি পশুর যাতায়াতের জন্য ছিল সুড়ঙ্গ, তবে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করা হতো সিঁড়ি। ঘরগুলোতে ছাগল, ভেড়া, বাছুর সহ বিভিন্ন ধরনের পাখি পোষা হতো এবং প্রতিটি ঘরেই এদের সবার জন্য খাবারের ব্যবস্থা ছিল। আবার অনেকে মনে করেন বাইজেন্টাইন যুগে ডেরিংকুয়ার বর্ধন ও সংস্করণ করা হয়, তখন এটা মালাকোপিয়া নামে পরিচিত ছিল। খ্রিস্টানরা মুসলিম বাহিনীর আক্রমণ হাত থেকে বাঁচতে এখানে আশ্রয় নিত। আবার অন্য একটি মতে ডেরিংকুয়া বাইজেন্টাইন যুগেই তৈরি হয়েছিল। তারা আরব বাইজেন্টাইন যুদ্ধের সময় অর্থাৎ 780 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1180 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে আরব প্রদেশের মুসলিমদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য এই শহর নির্মাণ করেছে। এছাড়াও বহু জাতি বিভিন্ন দুর্যোগের সময় এটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে।
তবে যে মতটাই সত্যি হোক না কেন, এটা নিশ্চিত যে দেরিং কুয়ো আজ থেকে প্রায় 3223 বছর আগে তৈরি হয়েছিল। গবেষকদের মতে কাপাদোসিয়াতে ভূগর্ভস্থ শহরের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি, যদিও সবগুলো এখনো আবিষ্কৃত হয়। আর এদের মধ্যে সবচেয়ে গভীর দেরিং কুয়ো। মাটির নিচের এই শহরের খনন কাজ এখনো অসম্পূর্ণ। 18 স্তর বিশিষ্ট এই শহরের মাত্র 8টা স্তর এখন দর্শকদের জন্য উন্মুক্ত করেছে। পাথরের নরম শিলা খোদাই করে তৈরি করা হয়েছিল এই শহর। শহরটি জুড়ে রয়েছে বড় বড় সুড়ঙ্গ পথ, আর এই সুড়ঙ্গগুলো যুক্ত করেছে খোদাইকৃত বিভিন্ন গুহাকে। এই গুহাগুলোতে প্রায় 10,000 মানুষ আশ্রয় নিতে পারে। এসব গুহা ছাড়াও এখানে ছিল কয়েকটা উপাসনালয়, খাবারের দোকান, মদের ভান্ডার এবং স্কুল। এছাড়াও মৃতদেহ সংরক্ষণের জন্য ছিল কয়েকটি গোরস্থান। যতদিন না পর্যন্ত নিরাপদে মাটির উপরে গিয়ে এগুলো সৎকার করা যায়, ততদিন এগুলো মাটির নিচে গোরস্থানে সংরক্ষণ করা হতো। বিভিন্ন ঝোপঝাড়, দেওয়াল ও বাড়ির উঠোনের আড়ালে লুকোনো ছিল প্রায় 100-র মতো প্রবেশ পথ। মাটির নিচের এই শহরে প্রবেশের প্রতিটি দ্বার বন্ধ থাকত 5 ফুট চওড়া ও 500 কেজি ওজনের গোলাকার পাথরের দরজা দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দরজাটা গোলাকার একটা চাকতির মতো পড়ে আছে। গোলাকার পাথরের এই দরজাগুলো শহরকে রক্ষা করত নানা রকম বিপদের হাত থেকে। প্রতিটি স্তরে এগুলো এমন ভাবে বসানো হয়েছিল যাতে প্রতিটা স্তর আলাদা আলাদাভাবে বন্ধ করে দেওয়া যায়। পুরো শহর জুড়ে বায়ু চলাচলের জন্য ছিল প্রায় কয়েক হাজার খাত, যেগুলোকে কুয়োর মতো দেখত। এগুলোর এক একটি ছিল 100 ফুট গভীর। এছাড়াও শহরের তলদেশ দিয়ে ছিল আবার একটি নদীর প্রবাহ। গোটা শহর জুড়ে তৈরি করা হয়েছিল অনেকগুলো কুয়ো। এই কুয়োগুলো সেই নদীর সাথে যুক্ত ছিল। কুয়ো থেকেই সংগ্রহ করা হতো নিত্যদিনের খাবার জল। ভেবে দেখুন কি ব্যবস্থাপনা। দেরিং কুয়োর তৃতীয় তলা ছিল খিলানযুক্ত একটি পিপে আকৃতির প্রশস্ত কক্ষ। ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। প্রতিটা বিভাগের জন্য আলাদা আলাদা অংশ ছিল এই শিক্ষাকেন্দ্রে। আর একটা 180 ফুট চওড়া খাদ শহরের প্রধান কূপ হিসেবে ব্যবহার করা হতো। এটা মাটির ওপর এবং নিচ উভয় দিকের মানুষই ব্যবহার করতে পারে। এই শহরটির তৃতীয় স্তরে ছিল 3 মাইল লম্বা একটা সুড়ঙ্গ। এটা দিয়ে পার্শ্ববর্তী ভূগর্ভস্থ শহর কায়ামাকলিতে যাওয়া যেত, যদিও এই পথটি বর্তমানে ভূমিধসের ফলে বন্ধ হয়ে গেছে। বৈরী আবহাওয়া থেকেও সুরক্ষা দিত এই দেরিং কুয়ো। প্রচন্ড গরম কিংবা তীব্র ঠান্ডা ও তুষারপাতের হাত থেকে মানুষকে রক্ষা করত এই শহর। উপরে যখন তীব্র গরম কিংবা শীত, নিচে এই শহরে তখন বিরাজ করত আরামদায়ক আবহাওয়া। ফলে পশু পাখি কিংবা খাদ্যদ্রব্য খুব সহজে সংরক্ষণ করা যেত এই শহরে। উনিশশো সাল থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মাটির নিচে রহস্যময় শহর দেরিং কুয়ো। তবে গোটা শহরে মাত্র 10 ভাগ দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একটা বিষয় ভেবে আশ্চর্য লাগছে, আমরা সাধারণত হাজার হাজার বছর আগে প্রাচীন গুহার দেয়ালে নানা ধরনের পেন্টিং দেখতে পাই। অবশ্যই যেসব গুহায় মানুষের বসবাস করার প্রমাণ পাওয়া যায় সেই সব গুহায়।
যেমন অজন্তা, ইলোরা, ভীমবেটকা ইত্যাদি। কিন্তু ডেভিনকোর্টে মাটির নিচের এই বিশাল শহরে যেখানে 20,000 মানুষ একসাথে বাস করতেন, সেখানকার দেওয়ালে কোনো পেন্টিং দেখা যাচ্ছে না। তারা কি ডেকোরেট করতেন না, নাকি পরে সেগুলো নষ্ট হয়ে গেছে বা নষ্ট করে দেওয়া হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক টানেলের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বহু যুগ আগে। এটা ভেবে আশ্চর্য লাগছে যে ইলেকট্রিসিটি ছাড়া কিভাবে মাটির এত নিচে বসবাস করতেন সেই সময়ের মানুষ। আপনারা যারা বিদেশ ভ্রমণ করেন তারা একবার ঘুরে আসুন এই প্রাচীন শহর থেকে, নিজের চোখে দেখে আসুন প্রাচীন যুগের স্থাপত্যের নিদর্শন। কিভাবে যাবেন আর কোথায় থাকবেন সেই বিষয় নিয়ে ভিডিওটাকে আর বড় করছি না, গুগলে সার্চ করলেই সব তথ্য পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সঙ্গে থাকুন, নানা জায়গার নানা ধরনের ভিডিও দেখতে থাকুন। নমস্কার।